হোয়াটসঅ্যাপ বাজান, দিস ইজ খান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু খানের ভৌতিক এলাকায়। অ্যান্ড আমি খান সাহেব আছি আপনাদের সাথে, এবং আমাদের সাথে প্রতিদিনের মতো নাজিদুল নিশোও আছে। সো আমরা আর দেরি করব না, আজকে আমরা আমাদের শ্রোতাদের মধ্যেই একজনের থেকে একটা পাঠানো ঘটনা নাজিদুল নিশোর মুখ থেকে শুনবো। সো নিশো, আর দেরি করবো না, সরাসরি আমাদের ঘটনাটায় চলে যা। আচ্ছা, এই যে ঘটনাটা পাঠাইছে এরা হচ্ছে সাতক্ষীরার কামালনগর নামে একটি জায়গা থেকে। এই ঘটনাটা ওখানকারই একটি ঘটনা। তা ঘটনাটা ঘটে হচ্ছে 1983 সালে। তা এই ঘটনাটা ঘটে আনিতা নামে একটা মেয়ের সাথে। তা এই আনিতার বয়স হচ্ছে 7 থেকে 8 বছর। তখন 7 থেকে 8 বছর বয়স। তা আমি ঘটনায় চলে যাচ্ছি। তাই আনিতার পরিবার ছিল খুবই দরিদ্র, মানে ওর বাপ হচ্ছে ভ্যান চালাতো আর ওর মা হচ্ছে মানুষের বাড়িতে বাড়িতে কাজকাম করে টাকা উপার্জন করতো। তা এভাবে মোটামুটি ওগো সংসার ভালোই চলতেছিল। তা ওগো নিয়ম ছিল হচ্ছে ওরা প্রত্যেকদিন সকালে বেরোইতো, খাওয়া দাওয়া শেষ করে সকালে বেরোয় আবার দুপুরের দিকে বাসায় আসতো। দুপুরে খাওয়া দাওয়া শেষ করে আবার ওরা কাজে চলে যেত। তা কাজে চলে যায় আবার আনিতা এবং আনিতার মা সন্ধ্যার ভিতরেই বাসায় ফিরতো, কারণ ওর বাবা কখন বাসায় ফিরে সেটা তো আরও সঠিক ওরা জানতো না। আর সবসময় ওদের গেটের যে চাবি, সেই গেটের চাবি হচ্ছে ওদের কাছে থাকতো, মানে ঘরের দরজার যে তালার যে চাবি এটা হচ্ছে আনিতাদের কাছে থাকতো। তা একদিন হচ্ছে কি রকমের আনিতার মা কাজে গেছে। তা যে বাড়িতে কাজে গেছে ওই বাড়িতে হচ্ছে আবার মেহমান আসবে, যার কারণে ওই বাড়িতে ওই দিন অনেক বেশি রান্না বাড়া, অনেক বেশি পিঠাপুলি এইসব বানাইতে হবে। তা এইরকম করতে করতে আনিতার মার আনুমানিক 8টা থেকে 9টার মতো বেজে গেছে। আনিতার মার আনুমানিক 8টা থেকে 9টার মতো বেজে গেছে। তা এইটা যখন বেজে গেছে আনিতার মা আনিতারে বলতেছে কি, মা তুই এক কাজ কর, তুই বাসার দিকে যা, কারণ তোর আব্বা কখন না কখন চলে আসে, সে আসে আবার আমাদের খোঁজাখুঁজি করবে না, আর সে তো জানেও না যে আমি কোন বাড়ি কাজ করতেছি। তুই এক কাজ কর, তুই বাসায় চলে যা। তা ওই আনিতা করে কি যে আনিতার মা আনিতাকে কিছু পিঠা দিয়ে দেয়। পিঠা দিয়ে তারপরে আনিতা করে কি বাসার উদ্দেশ্যে রওনা দেয়। তা বাসার উদ্দেশ্যে রওনা দিতে দিতে আনিতা যখন বাসার উদ্দেশ্যে আসতে থাকে, বেশ কিছুটা পথ চলে আসছে। ওদের ওই যে বাড়ি কাজ করতেছিল ওই বাড়ি থেকে ওই আনিতাদের বাড়ি হচ্ছে আনুমানিক আধা কিলোমিটারের মতো হবে। আচ্ছা। তা আনিতা বেশ কিছুদূর চলে আসে, আসার পর হচ্ছে বড় একটা বাগান বাঁধে। তা ওই বাগানের ওইখানে একটা ঝোপ আছে। তা ওই সময় আনিতা হঠাৎ করে দেখতেছে কি ওই ঝোপের ওই পাশে একটা মেয়ে অবয়ব দাঁড়ানো। মেয়েটা একটা ফ্রক পরা, একেবারে আনিতা যে কালারের একটা লাল কালারের একটা ফ্রক পরা ছিল, ওই মেয়েটাও লাল কালারের একটা ফ্রক পরা, এবং মেয়েটা দেখতে হুবহু আনিতার মতো। এবং মেয়েটা আনিতা এটুকু ভালো করে খেয়াল করেছে যে মেয়েটার কোনো পাও ছিল না, মেয়েটা শূন্যে ভাসতেছে। হ্যাঁ, কোনো পাও নাই, শুধু বডিটুক শূন্যে ভাসতেছে আর দেখতে পুরো আনিতার মতো। সো এটা দেখার পর বাচ্চা মেয়ে একটু ভয় পেয়ে তাড়াতাড়ি এরকম মানে ওর হাতে যে পিঠার যে ব্যাগটা ছিল ওটা নিজের বুকের সাথে জোরে জোরে হাঁটা দেয়। জোরে জোরে হাঁটা দিলে তখন ওই যে মেয়েটা বলে, দাঁড়া আমাকে কটা পিঠা দিয়ে যা। তা এইটা যখন বলে আনিতা আরও ভয় পায়, ও আরও জোরে জোরে হাঁটা শুরু করে। আরও জোরে জোরে হাঁটা শুরু করলে কিছু দূর সামনে যাওয়ার পর দেখে আবার সেম সেই মেয়েটা এবার হচ্ছে গিয়ে একেবারে ওর বলতে গেলে পথের মাঝখানে এবার পথের মাঝখানে হাত বাড়ায় দিছে, বলতেছে দাঁড়া আমারে আর কটা পিঠা দিয়ে যা। আনিতা তো এটা দেখে আর কোনোভাবেই নিজেকে সহ্য করতে পারে না, ও সোজা বাড়ির দিকে দৌড় লাগায়। ও যখন বাড়ির উঠানে যায়, তখন বাড়ির উঠানে যেয়ে দেখে কি যে ওই বাড়ির উঠানের চারিপাশে আনিতার মতো সেম অবয়বের অনেকগুলো বড় বড় মেয়ে দাঁড়ানো। নিজেদের বাড়ির উঠানে অনেকগুলো বড় বড় মেয়ে দাঁড়ানো। তখন সন্ধ্যা না রাত? না, তখন আনুমানিক ওই যে বললাম না রাত 9টা। তা ওদের বাসায় যাইতে আধা কিলোমিটারের মতো পথ। 9:30-10টার মতো বাজে তখন। তা এটা যখন ও দেখছে, ও আর কি করবো, মানে সেন্সলেস হয়ে গেছে, বেহুশে পড়ছে। তা তার কিছুক্ষণ পরে প্রায় 11টার দিকে ওর বাপ বাড়িতে আসছে। বাড়িতে আসা দেখে কি যে মেয়ে ওইখানে ওইভাবে পড়ে আছে, তাড়াতাড়ি উঠায় ঘরে নিয়ে যায়। ঘরে নিয়ে যাওয়ার পর পরদিন সকালে মেয়ের অনেক জ্বর, প্লাস মেয়ের কোনো হুঁশ নাই। পরে যখন ডাক্তার দেখায়, ওজা কবিরাজ দেখানোর পর মেয়ে বলে কি যে আমার এই সমস্যা ছিল, আমি এরকমের রাস্তায় এরকমের এই জিনিস দেখছি। তো তারপর থেকে আনিতা প্রায় পুরো জীবনটাই বলতে গেলে মানে অনেকটা পাগলের মতো ছিল, মানে হঠাৎ করে পাগল হয়ে যায়, হঠাৎ করে ভালো হয়ে যায়। মানে ওই অসুস্থ হওয়ার পরে হসপিটাল থেকে আসার পর থেকেই সে একটু মানসিকভাবে ভারসাম্যহীন হয়ে গেছে। সারাটা জীবন ওরকম মানসিক ভারসাম্য ওরকম নষ্ট হয়ে যায়। একটা সাধারণ ঘটনা। এবং ওর একটা বিষয় হচ্ছে, ও প্রায় মাঝে মাঝে বলতো কি আমার পিঠা দে, নিজে বলতো। যে দেখা যাচ্ছে কি ও কোথাও গেছে, সেখানে যে বলতেছে আমার পিঠা দে,
আমার পিঠা দে, আবার ও নিজের সেন্স পিঠা পাইতো, আবার ঠিক হয়ে যেত, আবার কোনো জায়গায় আছে খালি খালি বলতে থাকতো আমার পিঠা দে, আমার পিঠা দে। এবং ওর সব থেকে ফেভারিট একটা খাবার ছিল পিঠা। মানে ওর মা বাপেরও যতদিন দুনিয়ায় ছিল ততদিন ওর মা বাপের পিঠা বানায় দিতে হইতো, প্রায় বলতে গেলে প্রত্যেকদিন ওর পিঠা বানায় দিতে হইতো, নাহলে অনেক বেশি রেগুলার পিঠা খাবেই খাবে এমন একটা বাহানা ধরতো, না হলে অনেক বেশি চিল্লাপাল্লা, তারপরে কান্নাকাটি এই সমস্ত করতো। তবে একটা দুঃখের বিষয় হচ্ছে ও বেশি দিন বাঁচে নাই, আনুমানিক 27 না 28 বছর বয়সে মারা যায়। আচ্ছা, এই সমস্যা এটাই ছিল ঘটনা। হ্যাঁ, এটাই ছিল ঘটনা। এরকম সেম একটা ঘটনা কি আমার নানির চাচাতো বোন নাকি আপন বোন, এটা আমার ভালোভাবে মনে নেই, আম্মু বলছিল অনেক আগে। সেরকম যে দূরত্বটা বলি না, সে হচ্ছে মনে কর 5 মিনিটের দূরত্ব হবে, তোর 200 মিটার এরকম দূরত্ব। তা সে হচ্ছে তার চাচির বাড়ি থেকে রুটি সন্ধ্যার সময়, খুব কম বয়স 12-13 বছর বয়স হইতে পারে, রুটি নিয়ে একটা রুটি এরকম কোরস বলি আমরা, অন্যায় করে নিয়ে একটা গরম রুটি নিয়ে বাড়ি ফিরতেছে। হয়তো তার রুটি খাচ্ছিল, ওর একটা দিছে, ও নিয়ে বাড়ি ফিরতেছে। তা ফেরার পথে একটা বাগান আছে, ছোট একটা বাগান, বেশি কিছু না। আর এটা হচ্ছে আমার নানিরা যখন ছোট ছিল তখনকার সময়, অনেক আগের কথা, বসত বাড়িও অমন ছিল না, কিন্তু হালকা একটু গ্যাপ মাঝে একটা ছোট বাগান। তো ওইখান দিয়ে যখন যাচ্ছিল তখন দেখতেছে যে মানে রুটি নিয়ে একা একা যাচ্ছে, সন্ধ্যা হয়ে গেছে, মাগরিব আযান দিয়ে দিছে, হালকা হালকা অন্ধকার নামছে। তা বাগানটা যখন ক্রস করতেছে, দুই পাশে ছোট একটা বাগান, মাঝখান দিয়ে মাটির রাস্তা। ক্রস করার সময় সে টের পাচ্ছে পিছনে জানি কি তার হাঁটতেছে। 2-3 পিছে তাকাইছে, কিছু দেখে না, যে পিছনে তাকায় দেখে কিছু না। আর ছোট বয়স তো অত কিছু মালুমও করে নাই। আরেকটু যেই সামনে গেছে, গেলে পিছন দিয়ে ডাক দিয়ে তার ঘাড়ের পর কেমন জানি কি হাত রাখলো। হাত রাখার পরে যে পিছনে তাকায় দেখে কি একটা বিভৎস রকমের অবয়ব দাঁড়ানো। ঠিক আছে, মানে বলতে গেলে ওইটা যে অবয়বটা যে কেমন ছিল, ওর রূপটা কিংবা ও যে কেমন দেখছে, শ্যাডোটা, ওইটা আমার ভালোভাবে মনে নেই আম্মু কি বলছিল, কিন্তু একটা বিভৎস রকমের কোনো একটা কিছু দেখে, অদ্ভুত টাইপের, জিন ভূত যাই হোক। তো ওইটা দেখে ওর নিতে পারে না, সেন্সলেস হয়ে যায়। তারপরে হয়তো ওরে কেউ যাওয়ার পথে পায় কিংবা খোঁজ করতে বেরোয়, বাড়ির লোকজন পায়, নিয়ে যায়। নিয়ে যাওয়ার পরে ওই দিনই প্রচুর জ্বর ওঠে, আর 7 থেকে 8 দিন বাঁচছিল, তারপরে মরে গেছিল, মানে ওই একটা ইনসিডেন্টের পরেই। হ্যাঁ, আচ্ছা, আমি একটা কথা বলি, আমি জানি না মানে এই ঘটনা কতটুকু সত্য, তবে এই ঘটনা শুনছিলাম আমি অনেক ছোট আগে, একেবারে সেম এরকম একটা ঘটনা। তা এই ঘটনাটা হচ্ছে কি, আমার নানি বলছিল আমারে, তার মার মা, মানে আমার নানির মার মা, নানির নানি, হ্যাঁ নানির নানি, তো অনেক আগের ঘটনা, কত আগের ঘটনা। তা সে হচ্ছে কি একদিন ওরকমের পিঠা বাজতাছে, তা তেলের পিঠা বলে না, আমাদের এদিকে পান পিঠা বলে যেটারে, ওরকম পান পিঠা বাজতাছে। তা তাদের ওই সময় তো পুরো সবকিছু মাটির ঘর ছিল, তারপরে মাটির ছিল, ওইটারে কি বলে, মাটির রান্নাঘর। তাদের রান্নাঘরটা ছিল হচ্ছে গিয়ে তোর ওই বালতের বেড়া, মানে ওই যে এক টাইপের বেড়া, মানে ওই পাতা পুতা দিয়ে যে বেড়াগুলো বানানো হয়, খড়কুটো দিয়ে, ওইভাবে একটি রান্নাঘর ছিল, ঘর থেকে বাইরে আর কি। তখনকার সময় ম্যাক্সিমাম মানুষ এইগুলো ইউজ করতো। তা ওই নানির নানি, সে হচ্ছে ওরকম পিঠা বাজতেছে, তা পিঠা বাজতে থাকলে হঠাৎ করে একটা হাত ঢুকায় দিছে, বেড়ার ফাঁকতে একটা হাত ঢুকায় দিছে। হাতে হচ্ছে অনেক বেশি লোম ছিল, হাতটা ঢুকায় দিয়ে বলতেছে, বাইরে থেকে বলতেছে আমার একটা পিঠা দে। তা ওই যে নানির নানি, সে করছে কি, এখান সাইডে তার ওই যে কুঞ্চি বলে না, পাতা পোতা ঠেলে, ওই যে টুনি, মানে বাঁশের যেটা অবশিষ্ট ডালপালা, ওটারে কুঞ্চি বলে। তা ওই টাইপের একখান জিনিস সে আগুনে পুরায় বেশ গরম বানাইছে, গরম বানায় হচ্ছে সে ওই হাতের পর ঠাইসা ধরছে, সেকা দিছে। হ্যাঁ, সেকা দিছে। তা সেকা দেওয়ার পরে পরের দিন সকালে দেখছে যে ওইখানে একটা কাক মরে পড়ে আছে। এই ঘটনায় প্রচুর শুনছি। এই ঘটনাটা আগের দিনে নাকি আমি যেটা শুনছি যে তেলের কোনো জিনিস, পান পিঠা, যে কোনো জিনিস যেগুলো তেল দিয়ে বানানো হয়, তেলে ডুবিয়ে তারপরে ভাজা হয়, কিংবা ইলিশ মাছ রান্না করার সময় এই বেড়ার সাইডে, মানে আগের তো গ্রামগঞ্জে মানুষের রান্নাঘর ঘরের বাইরে থাকতো, একটু দূরে থাকতো। যখন রাত্রে ওইগুলা রান্তো কিংবা ভাজাভাজি করতো, তখন আমি শুনতাম এই অনেক রকমের ভূতের উপদ্রব পাওয়া যেত বেড়ার ওই পাশে, যে আমার একটা পিঠা দে, আমার একটা মাছ দিয়ে আমি নিয়ে চলে যাবো, এরকম অনেক ঘটনা ঘটতো আগে। আমি এটাও শুনছি, একবার একটা মাছ দিছে, আবার হাত পাচ্ছে, আমার আরেকটা দে, আবার হাত পাচ্ছে, আমার আরেকটা দে, এই যন্ত্রণায় কেউ দিত না। আগে এটা খুব বেশি অ্যাভেলেবেল ছিল গ্রামগঞ্জে, আমি এটা বহুত শুনছি। এবং এইটাও শুনছি যে অনেকে হচ্ছে এই যে খুন্তি, তেলে ডুবানো খুন্তি বলে ওটারে, ওইটা হাতের উপরে ঠাসা দিত, পরে ওটা চলে যাইতো, নয়তো পরের দিন মারা একটা কাক পেত ওই নিচে ওইখানে। আসলে জানি না তখনকার সময় যে এগুলো কতটুকু সত্য, তবে হয়তো কিছু হবে, না হলে তো। আর অবশ্যই আমি এটাও শুনছি, ওই যে ইলিশ মাছ নিয়ে যাওয়ার সময় পথে জিনের সাথে কুস্তি মারামারি করছে, পরে কোনো কায়দায় কাইটা বাড়ি গেছে, কদিন পরে সেই লোক মারা গেছে। বহুত ঘটনা আছে, এগুলো অ্যাভেলেবেল ছিল আগে খুব। সো এটাই ছিল আজকের আমাদের ঘটনা। সো গাইস, এটাই ছিল আমাদের আজকের ঘটনাটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন খানের ভৌতিক এলাকা ইউটিউব চ্যানেলটি এবং ফলো দিবেন খানের ভৌতিক এলাকা ফেসবুক পেজটি।
আর আপনারা কেউ যদি এমন সুন্দর ভয়ঙ্কর পরিবেশে এসে আপনাদের জানা বা আপনাদের সাথে ঘটা কোনো ভৌতিক ঘটনা আমাদের মাঝে শেয়ার করতে চান, তাহলে অবশ্যই যোগাযোগ করুন ডিসক্রিপশনে দেওয়া কন্ট্যাক্ট ইনফোতে। সো বন্ধুরা, আজকের ঘটনা এ পর্যন্ত, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।